জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর, চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা জানাতেই এখন চারদিক। আপনার সঙ্গে আছি আমি আজহার লিমন। মূলধারা এলে তা থেকে কর আদায়ের মাধ্যমে সরকারের আয় বাড়তে পারে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে বঙ্গবন্ধু এভিনিউয়ে দলীয় কার্যালয়ে বাজেট পরবর্তী সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি আরও জানান, বাজেট বাস্তবায়নের চ্যালেঞ্জ পার করতে ইতোমধ্যে কাজ শুরু করেছে সরকার। অনেকের হাতে গোপন টাকা উদ্ধার করতে বাজেটে কালো টাকা সাদা করার সুযোগ আছে। অপ্রদর্শিত অর্থ সম্পদ মূলধারা আসলে ভবিষ্যতে তার উপর আয় থেকে সরকার কর আদায় করে রাজস্ব আহরণ অধিক পরিমাণে বাড়াতে পারে। বিএনপির মহাসচিবও এই বাজেট নিয়ে কথা বলেছেন। তিনি বলেছেন যে কালো টাকা সাদা করা হলো মাছের টোপ। মাছের টোপ দেওয়া হয়েছে 2024-25 এই বাজেটে। জেএসডি আয়োজিত এক সভায় যোগ দিয়ে তিনি এই মন্তব্য করেন। 15% যে আপনার কর দিয়ে কালো টাকা সাদা করা হবে, তার জন্য কি এটা নাকি মাছের টোপ, মাছ ধরার জন্য যে টোপ দেওয়া হয় তাই দুর্নীতিবাজদের ধরার জন্য টোপ দিচ্ছে। আপনি বাজেট দেখলেই বুঝতে পারবেন যে রাঘব বোয়ালদের লুটে খাওয়ার আরেকটা ব্যবস্থা করেছেন। এটা এই প্রত্যেক বছর একই ঘটনা ঘটছে এবং যারা আপনার অর্থনৈতিক বিশ্লেষক তারা বলছেন যে এটা আপনার শুধুমাত্র ক্ষতি ছাড়া আর কিছু করবে না। প্রস্তাবিত বাজেটে কালো টাকা সাদা করার সুযোগের সমালোচনা করেছেন আর্থিক খাতের গবেষণা সংস্থা সানেম। বাজেটে ঋণ খেলাপি কমিয়ে আনার বিষয়ে কোনো পদক্ষেপ রাখা হয়নি বলেও মন্তব্য করে ওই সংস্থাটি। বর্তমানে আমাদের যে আর্থিক যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আমাদের বাজেটের ক্ষেত্রে অগ্রাধিকারটা তৈরি করা, এবং অগ্রাধিকারটা তৈরি করার ক্ষেত্রে অগ্রাধিকার আমাদের তৈরি করতে হবে আমাদের বিভিন্ন উন্নয়ন বাজেটের ক্ষেত্রে কোন জায়গায় আসলে আমরা অর্থ দেব। আমাদের চিন্তা করতে হবে যে আমাদের পরিচালন ব্যয় যেটা সেটা আমরা কিভাবে কমিয়ে আনবো, এবং সেই জায়গাটাতে অপ্রয়োজনীয় ব্যয় কমিয়ে আনার কথা বলা হয়েছে, কিছু হয়তো কাজ করাও হয়েছে, কিন্তু এখনো কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে পরিচালন ব্যয় হচ্ছে 64% মতো বাজেটের। সুতরাং এত বড় পরিচালন ব্যয় যদি থাকে, এবং যেটা একটু আগে বললাম যে অনেক মন্ত্রণালয়ে 20%, 22% বরাদ্দ আছে, এখানে কিন্তু একটা প্রশ্ন থাকে যে বর্তমানে যখন আমাদের একটা টাইট ম্যাক্রো সিচুয়েশনের মধ্য দিয়ে যাচ্ছে, তখন ওই জায়গাগুলোতে ব্যয় কাটছাট আরো করা যেত কিনা। ভিন্ন প্রসঙ্গ, যেসব এজেন্সি হজযাত্রী পাঠাতে প্রতারণা করেছে, হজের পর তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি করেছেন ধর্মমন্ত্রী ফরিদুল হক খান। সকালে রাজধানীর হজ ক্যাম্পে এক ব্রিফিংয়ে তিনি একথা বলেন। আমরা কিন্তু কোনো হ্যাসেলে পড়িনি, কোনো হ্যাসেল হয়নি। আসলে এটাকে আমার মনে হয় অযথাভাবে এটা কিন্তু বলা হয়েছে। কারণ যখন আপনারা হ্যাসেলের কথাটা বলছেন, সেই সময় বাংলাদেশ 87% আমাদের ভিসা কমপ্লিট হয়ে গেছে। ইন্ডিয়া, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া, আর আমরা এই 4টে দেশের আমরা সবচেয়ে হাইস্ট আমাদের হজযাত্রী যাচ্ছেন। সে জায়গায় ইন্ডিয়া, পাকিস্তান এবং ইন্দোনেশিয়া তাদের পার্সেন্টেজ ছিল 49%, 51%, 53%, বাট বাংলাদেশ 87% অ্যাচিভ করেছে। ঈদুল আজহার বাকি আর মাত্র এক সপ্তাহ, কিন্তু এরই মধ্যে দেশের বিভিন্ন স্থানে জমে উঠতে শুরু করেছে কোরবানির হাট। ক্রেতা বিক্রেতার পদচারণায় সরগরম থাকছে হাটের আঙিনা। তবে আগের বারের চাইতে এবারের দাম বেশি বলে অভিযোগ করছেন ক্রেতারা। চট্টগ্রামের আজ থেকে পুরোদমে শুরু হবে কোরবানির পশুর বিক্রি। তাই প্রস্তুত নগরীর 3টি স্থায়ী ও 7টি অস্থায়ী, মোট 10টি গরুর হাট। এদিকে এরই মধ্যে খামারগুলোতে শুরু হয়েছে পশু কেনা বেচা। এবার কিশোরগঞ্জের কোরবানির জন্য প্রস্তুত রাখা হয়েছে 2 লাখ পশু, যার আনুমানিক বাজার মূল্য প্রায় 1,500 কোটি টাকা। তবে ক্রেতাদের অভিযোগ, আগের বারের চাইতে এবার পশুর দাম অনেকটাই বাড়তি। অন্যদিকে ব্যবসায়ীদের দাবি, গোখাদ্যের দাম বৃদ্ধি, লালন পালন খরচ বেড়ে যাওয়ায় পশুরও দাম বেড়েছে। রাজধানীতে অভিযান চালিয়ে মূল হোতাসহ জাল টাকা তৈরি চক্রের 4 জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ।
সকালে কদমতলীর দুনিয়া এলাকায় এই অভিযান পরিচালনা করে ডিএমপির লালবাগ বিভাগ। এ সময় প্রায় 1.5 কোটি টাকার জাল নোটসহ ভারতীয় নকল রুপি উদ্ধার করে পুলিশ। গ্রেপ্তার হওয়া মূল হোতা জাকির প্রায় 25 বছর ধরে এই কর্মকাণ্ডে জড়িত। এছাড়া কয়েকবার গ্রেফতার হয়েছিলেন তিনি। অভিযান শেষে ডিএমপির গোয়েন্দা পুলিশের লালবাগ বিভাগের উপকমিশনার মশিউর রহমান জানান, অত্যাধুনিক প্রযুক্তির ব্যবহারে তৈরি হতো এই জাল টাকা। ঈদের আগে দেশের বিভিন্ন বাজারে বাড়ছে মশলা ও মশলা জাতীয় পণ্যের দাম। প্রকারভেদে কেজিতে বেড়েছে 50 থেকে 250 টাকা পর্যন্ত। সবচেয়ে বেশি বেড়েছে এলাচ ও জিরার দাম। মশলা জাতীয় পণ্যের মধ্যে বেড়েছে পেঁয়াজ, রসুন ও আদার দাম। ফেনীর বড় বাজারে ভারতীয় জিরা বিক্রি হচ্ছে 750 টাকা কেজি দরে, টার্কিশ জিরা বিক্রি হচ্ছে 900 টাকায়, অর্থাৎ সপ্তাহ ব্যবধানে কেজিতে বেড়েছে 50 থেকে 250 টাকা। একইভাবে এলাচ বিক্রি হচ্ছে 3700 টাকায়। গেল সপ্তাহে যা বিক্রি হয়েছে 300 টাকা কমে। 50 টাকা বেড়ে দারুচিনি বিক্রি হচ্ছে 550 টাকায়। এছাড়া বেড়েছে পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, ধনিয়া সহ সব ধরনের মশলার দাম। উত্তরের জেলা নওগাঁ সহ দেশের বিভিন্ন হাট বাজারের চিত্র প্রায় অভিন্ন। এতে বিপাকে পড়েছেন ভোক্তারা। এই অবস্থা নিরসনে বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। বিশেষ করে পেঁয়াজ, রসুন এই দুটার, আদা, এলার দাম যেভাবে বাড়ছে, আমাদের যে নির্বাচনের লোকের জন্য এলা না কিনি যেরকম আমরা বেশি ওই রকমই। যদি আমরা 4-5 টাকা হইতে কেজিকে এটা তো লাভ করাই লাগবে। গত সপ্তাহে 70 টাকা পেঁয়াজ, আজকে 80 টাকা দিয়েছি। আর বেশি দামে কেনার কারণে আমরা একটু বাড়তি রেটে বিক্রি করতে বাধ্য হয়েছি। এখন চারদিকে নিচ্ছি ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণ পরেই। বিরতির পর ফিরে এলাম, দেখছেন এখন চারিদিক। তৃতীয় মেয়াদে ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদীর শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে নয়াদিল্লি পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকাল 10টায় প্রধানমন্ত্রী ও তার সফর সঙ্গীদের বহনকারী বিমানের বিশেষ ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ছেড়ে যায়। ফ্লাইটটি নয়াদিল্লির সময় দুপুর 12টায় পালাম এয়ারফোর্স স্টেশনে অবতরণ করে। শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগদানের পর নরেন্দ্র মোদীর সঙ্গে একান্ত বৈঠক করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রীর। এদিকে কাল ভারতের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। রাষ্ট্রপতি ভবনে প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মু শপথ পাঠ করাবেন নরেন্দ্র মোদী কেন্দ্রীয় পরিষদ ও সচিবদের। মন্ত্রী হচ্ছেন কারা তা নিয়ে আজ বসছে জরুরি বৈঠক। মোদীর নতুন মন্ত্রিসভায় মন্ত্রী থাকবেন কমপক্ষে 22 জন। অমিত শাহ, নীতিন গাদকার এবারও মন্ত্রিসভায় থাকছেন। তবে লোকসভা নির্বাচনে হেরে যাওয়ায় এবার মন্ত্রিত্ব হারাচ্ছেন স্মৃতি ইরানি সহ 18 জন। এখন পর্যন্ত 121 জন নেতা অভিনন্দন জানিয়েছেন নরেন্দ্র মোদীকে, যাদের মধ্যে রয়েছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। স্বাধীন ভারতের 78 বছরের জওহরলাল নেহরুর পর টানা তৃতীয় মেয়াদে এবারই জয়ী হলেন নরেন্দ্র মোদী। ওনার বয়স 73 বছর। ईश्वर की शपथ लेता हूं कि मैं রাজধানীর হোটেল সোনারগাঁয়ে অনুষ্ঠিত হলো লায়ন্স ইন্টারন্যাশনাল মাল্টিপল জেলার 37তম বার্ষিক সম্মেলন। এতে উপস্থিত ছিলেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে রাষ্ট্রপতি বলেন, বিশ্বের অন্যতম প্রাচীন স্বেচ্ছাসেবী সংগঠন লায়ন্স ক্লাব আর্তমানবতার সেবায় কাজ করে যাচ্ছে। অর্থনীতি, যোগাযোগ, শিক্ষা, স্বাস্থ্যসহ নানা ক্ষেত্রে অবদান রাখছে সংগঠনটি। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও মানব কল্যাণমূলক সামাজিক নানা সমস্যা সমাধানে ভূমিকা পালন করে আসছে। এ সময় তিনি আরও বলেন, সেবামূলক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে লায়ন ক্লাবের কর্মকাণ্ড যাতে অব্যাহত থাকে। দেশের আর্থসামাজিক উন্নয়ন, বিশেষ করে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, জলবায়ু, স্যানিটেশন
প্রজনন, স্বাস্থ্য ইত্যাদি ক্ষেত্রে আপনাদের কাজ করার পর্যাপ্ত সুযোগ ও সামর্থ্য দুটোই আছে। সমাজের সচ্ছল নেতৃস্থানীয় ব্যক্তি হিসাবে আপনারা এসব জনকল্যাণমূলক কাজে সম্পৃক্ত হলে আত্মমানবতার সেবার পাশাপাশি দেশের সার্বিক উন্নয়ন ও অগ্রযাত্রা ত্বরান্বিত হবে। মানব সেবা ও অন্যান্য জনকল্যাণমূলক কাজে আপনারা অন্যদের উৎসাহিত করবেন এবং ভবিষ্যতেও আপনাদের এই কর্মস্পৃহা অব্যাহত থাকবে, এটাই সকলের প্রত্যাশা। দ্রুত সময়ের মধ্যে বিচার কাজ নিষ্পত্তির জন্য ভার্চুয়ালি কোর্ট বসিয়ে কাজ করার পরিকল্পনা করেছে সরকার। সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এক অনুষ্ঠানে একথা বলেছেন আইনমন্ত্রী আনিসুল হক। মন্ত্রী আরও বলেন, দেশে আইনের শাসন রয়েছে বলেই সাধারণ মানুষ এখনও সঠিক বিচার পাচ্ছে। বর্তমানে দেশে প্রায় 40 লাখ মামলা এখনও বিচারাধীন রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তির জন্য কাজ করছে সরকার। আদালতে এখনও ন্যায় বিচার গ্রহণযোগ্য স্তম্ভ হিসাবে প্রতিষ্ঠা পেয়েছে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক। এ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন প্রধান বিচারপতি ওবায়দুল হাসান সহ আরও অনেকে। 6 ক্যাটাগরিতে 21 শিল্প প্রতিষ্ঠানকে দেওয়া হলো ন্যাশনাল প্রোডাক্টিভিটি অ্যান্ড কোয়ালিটি এক্সেলেন্স অ্যাওয়ার্ড। 2022 সালে বেসরকারি খাতে শিল্প স্থাপন, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদানের 6টি ক্যাটাগরির খাত ও উপখাত ভিত্তিক 21টি শিল্প ও সেবা প্রতিষ্ঠানকে এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নুরুল মজিদ হুমায়ুন। এ সময় মন্ত্রী বলেন, শিল্প খাতকে বিশ্ব পর্যায়ে প্রতিযোগিতা সক্ষম করে গড়ে তোলার লক্ষ্যে প্রযুক্তিভিত্তিক উচ্চ অগ্রাধিকার শিল্প সৃষ্টি ও পরিবেশ বান্ধব শিল্পায়ন প্রক্রিয়া অব্যাহত রাখতে হবে। গুণী চিত্রশিল্পী হাশেম খানের নির্বাচিত 220টি চিত্র নিয়ে দিনব্যাপী চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হলো। সকালে রাজধানীর জাতীয় জাদুঘরে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। 1956 থেকে 2023 সাল পর্যন্ত তার আঁকা ছবি নিয়ে দিনব্যাপী এই প্রদর্শনী হচ্ছে। হাশেম খানের চিত্র প্রদর্শনীর মাধ্যমে গ্রাম বাংলা ও বিভিন্ন আন্দোলন সংগ্রামের ছবি ফুটে উঠেছে। জলরঙে ফুটিয়ে তোলা হচ্ছে ছবিগুলো। এ সময় শিল্পী হাশেম খান ভবিষ্যতে একটি জাদুঘর প্রতিষ্ঠার স্বপ্নের কথা তুলে ধরেন, তবে এজন্য আর্থিক সঙ্গতি নেই বলেও জানান তিনি। একটা কথা আছে, আমার মাধ্যমে আমি যা উপার্জন করেছি সেটা দিয়ে আমি আরো ভালো ছবি এঁকেছি, আরো ভালো রং কিনেছি, তুলি কিনেছি। একটি জাদুঘর করার ইচ্ছা নিজের, কিন্তু কোথায় পয়সা পাবো? এবারও দেখেছি যে সংস্কৃতিতে বরাদ্দ একেবারেই কম, না বললেই নয়। আমরা যদি হাসান খান সাহেবের ছবি কিংবা তার ভাস্কর্য কিংবা তার স্কেচ বা যাই আমরা দেখি না কেন, আমরা দেখব যে দেশের ছায়া অতি চমৎকারভাবে, অসাধারণভাবে এবং গভীর একটা অন্তর্লীন আবহে প্রতিভাত হয়েছে। আমি আজকে শিল্পীর কাছে একটু অনুরোধ জানাই যে আপনি আমাদের শিশু ও নতুন প্রজন্মদেরকে নিয়ে একটি কর্মশালা করেন, ওদের ছবি আঁকতে শেখান, আপনি ছড়া, গান, কবিতার মাধ্যমে। এখন চারদিকে নিচ্ছে আরেকটি বিরতি, ফিরছি একটু পরেই। বিরতির পর ফিরে এলাম, আপনারা দেখছেন এখন চারদিক। রাজধানী সহ সারা দেশে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। শুক্রবার সকাল 8টা পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও 16 জন। আক্রান্তদের মধ্যে বরিশাল বিভাগে 2 জন, চট্টগ্রামে 1 জন, ঢাকায় 3 জন। এর মধ্যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 1 জন, ঢাকা দক্ষিণে 2 জন এবং খুলনা বিভাগে 7 জন রোগী রয়েছে। চলতি বছরের 7 জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 3019 জন। এর মধ্যে 1832 জন পুরুষ এবং 1187 জন নারী। তবে এই সময়ে আক্রান্ত কারো মৃত্যু হয়নি। চলতি বছর এ পর্যন্ত ডেঙ্গুতে মারা গেছেন 37 জন। স্মার্ট ভূমি সেবা, স্মার্ট নাগরিক প্রতিবাদে সারা দেশে শুরু হয়েছে ভূমি সেবা সপ্তাহ
2024। নগদ লেনদেন ছাড়াই অনলাইন ভিত্তিক সেবা চলবে 14 জুন পর্যন্ত। সকালে চট্টগ্রামের এম.এ. আজিজ স্টেডিয়াম এলাকায় জিমনেশিয়াম হলে ভূমি সেবা সপ্তাহ 2024-এর উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। এ সময় বিভাগীয় কমিশনার সহ ভূমি অফিসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সেবা সপ্তাহ উপলক্ষে নগরীর 6টি ভূমি অফিসে স্টল খোলা হয়। সেখান থেকে নামজারি ও ভূমি উন্নয়ন করা সহজে পরিশোধ করতে পেরেছেন সেবা গ্রহীতারা। একইভাবে ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, রংপুর ও খুলনা সহ সারা দেশে র্যালি ও আলোচনা সভা সহ নানা আয়োজনে শুরু হয় এই ভূমি সেবা সপ্তাহ। সপ্তাহ জুড়ে ভূমি উন্নয়ন কর, নামজারি, খতিয়ান ও জমির ম্যাপ সংক্রান্ত সব তথ্য সহজে পাবেন জনসাধারণ। আগারগাঁওয়ে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র সংলগ্ন যে শেরবাংলা মাঠ রয়েছে সেখানে চলছে মাসব্যাপী বৃক্ষ মেলা। মেলায় নানা জাতের ফুল, ফল আর ফলদ গাছের পসরা দেখতে ভিড় করছেন দর্শনার্থীরা। মাসব্যাপী বৃক্ষ মেলায় অংশ নিয়েছে 120টি স্টল। নানা জাতের বৃক্ষের সমাহার থাকলেও সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ফল ও ফুলের গাছ। এসব গাছের দাম পড়ছে 500 থেকে 20,000 টাকা পর্যন্ত। দিনে চারা বিক্রি হচ্ছে 15 থেকে 20,000 টাকার। প্রতিদিন সকাল 9টা থেকে 8টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকছে মেলাটি। শেষ করছি এখন চারিদিক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।